আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার 12 অক্টোবর বেলা 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের আয়োজন 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে রোমে FAOর সদর দপ্তরে। অধ্যাপক ইউনুসের দেশে ফেরার কথা রয়েছে আগামী 15 অক্টোবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ। বিশেষত সাম্প্রতিক সময়ে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করায় অসন্তোষ আরও তীব্র হয়েছে। তাদের মতে এই সিদ্ধান্ত শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে কোনোভাবেই যথেষ্ট নয়। আন্দোলনকারীরা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তারা মনে করেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এই আন্দোলনকে কেবল ভাতা বৃদ্ধির দাবি নয়, বরং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষার সংগ্রাম হিসেবে দেখা হচ্ছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব শিক্ষকদের ক্ষোভকে আরও তীব্র করেছে, যা আন্দোলনকে দীর্ঘস্থায়ী রূপ দিতে পারে। ইসরায়েল গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর সীমান্তের ইয়েলো লাইন ক্রসিং দিয়ে শুক্রবার থেকে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে গাজার সিটি, শেজাইয়া, আল তুফাহ, জেইতুন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহারের ঘোষণার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। যানবাহনের সংকট ও জ্বালানি ঘাটতির কারণে অধিকাংশ মানুষকে পায়ে হেঁটে ফিরতে হয়েছে। উত্তর গাজা ও গাজার সিটিতে ফেরার পথে ফিলিস্তিনিরা সমুদ্র তীরবর্তী আল রশিদ স্ট্রিট এবং সালাহ আল দিন রোড ব্যবহার করছেন। তবে অধিকাংশের বাড়িঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাঁবু খাটিয়ে বসবাস শুরু করেছেন অনেকে। গত 2 বছরের অভিযানে গাজার 90% ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাকি 10% আংশিক ক্ষতিগ্রস্ত। ধ্বংসপ্রাপ্ত স্থাপনার বড় অংশই আবাসিক ভবন। ফলে ঘরে ফেরা ফিলিস্তিনিদের সামনে এখন মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তরের তথ্য অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত এলাকায় 5000 উদ্ধার ও সহায়তা মিশন শুরু হয়েছে। মাদাগাস্কারের রাজধানী আন্টানানারিভোতে চলমান সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর একটি অংশ প্রকাশ্যে সংহতি জানিয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বিক্ষোভে হাজারো মানুষের উপস্থিতির মধ্যে সেনাদের এই অবস্থান দেশটির রাজনৈতিক সংকটকে নতুন মাত্রায় উন্নীত করেছে। রাজধানীর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করলেও সেনাদের একটি অংশ বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। তারা ঘোষণা করে, জনগণের উপর গুলি চালানোর নির্দেশ মানা হবে না। এ সময় বিক্ষোভকারীরা করতালি দিয়ে সেনাদের স্বাগত জানায় এবং জাতীয় পতাকা নেড়ে সংহতি প্রকাশ করে। সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত বৈঠকের পর সেনারা এক যৌথ বার্তায় জানায়, তারা জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, বরং দেশের সব সামরিক ঘাঁটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় সহযোদ্ধাদের উপর অস্ত্র না তুলতে। বার্তায় আরও বলা হয়, জনগণের উপর গুলি চালানোর নির্দেশ অমান্য করতে হবে এবং যারা এমন নির্দেশ দেয় তাদের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ঘোষণার ফলে মাদাগাস্কারের রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হয়েছে। সেনাবাহিনীর অংশগ্রহণ কেবল আন্দোলনের শক্তি বৃদ্ধি করেনি, বরং ক্ষমতাসীনদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফিফার অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনা খেলছে টানা 2টি প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি লিওনেল মেসি, ছিলেন কেবল গ্যালারিতে। কারণ ছিল সূচির চাপ। আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই তার ক্লাবে ইন্টার মায়ামিকে নামতে হয়েছে মেজর লিগ সকারে। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে সেই ম্যাচেই মেসি দেখালেন তার জাদু। প্রথমার্ধে 39 মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস থেকে বা পায়ের বাঁকানো শটে গোল করে ম্যাচের সূচনা করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে আবারও গোল করে জোড়া পূর্ণ করেন। তার সঙ্গে গোল করেন
জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে আটলান্টা ইউনাইটেডকে 4-0 ব্যবধানে উড়িয়ে দেয় মায়ামি। এবার ক্রিকেটের খবর। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আবারও বাংলাদেশের ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠলেন। দ্বিতীয় ওয়ানডেতে তার একার 5 উইকেটে মাত্র 109 রানে গুটিয়ে যায় বাংলাদেশ, হেরে বসে 81 রানে। স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করছেন ব্যাটাররা বলের বদলে বোলারকে খেলতে গিয়ে ভুল করেছে। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে 190 রান তোলে। ওপেনার ইব্রাহিম জাদরান করেন 95 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে বাংলাদেশ। রশিদের ঘূর্ণি জাদুতে একে একে ভেঙে পড়ে মিডল অর্ডার। শেষ পর্যন্ত 28.3 ওভারে অল আউট হয় মেহেদী হাসান মিরাজের দল। রশিদের বোলিং ফিগার ছিল ভয়ঙ্কর, 5 উইকেট মাত্র 17 রানে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, আমার পর্যবেক্ষণ হলো তারা রশিদকে খেলছে, বলকে নয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।